বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সকলেই ভালো আছো আশা করি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ বেশ কিছুদিন পর তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নেওয়ার জন্য। এর আগে আমার পরিচয়টা আমি দেই। আমি আফরোজা পারভিন, সহকারী শিক্ষক, নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ, খালিশপুর, খুলনা। আজ তোমাদেরকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইটা থেকে দ্বিতীয় অধ্যায়, তোমরা খোলো, দ্বিতীয় অধ্যায় থেকে ক্লাসটা নিব। তো দেখো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, তোমরা এর আগেও দেখেছো, নিচের ক্লাসে এগুলো দেখেছো। এই ছবিগুলো একটা হচ্ছে কোষের ছবি, দুটো ছবি আছে এখানে, একটা হচ্ছে উদ্ভিদ কোষের আর একটা হচ্ছে প্রাণী কোষের। আমাদের কি মনে পড়ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ আমরা কিভাবে বুঝবো? দেখো এর কিছু পার্থক্য আছে। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকবে, প্রাণী কোষের কোষ প্রাচীর থাকবে না, কোষ পর্দা থাকবে। এরপরে উদ্ভিদ কোষের দেখো গহ্বর আছে অনেক বড়, কিন্তু প্রাণী কোষের গহ্বরগুলো নেই, কিন্তু থাকলেও খুব ছোট ছোট। এরপরে উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, প্রাণী কোষে প্লাস্টিড নেই। উদ্ভিদ কোষের কোনো সেন্ট্রোসোম নেই, কিন্তু প্রাণী কোষে সেন্ট্রোসোম রয়েছে। এই চিত্রগুলো দেখো। আর এরপরে দেখো আমরা যেটা মূল বিষয় সেটা হচ্ছে কোষ বিভাজনটা আমরা আজকে দেখব। অর্থাৎ কোষ বিভাজনের ফলেই জীবের বৃদ্ধি হয়, আমরা সেটা দেখব। কোষ বিভাজন তিন রকমের: মাইটোসিস কোষ বিভাজন, অ্যামাইটোসিস এবং মিওসিস। তো আমাদের শিখন ফলটা খেয়াল করো। কোষ বিভাজন কি তা বলতে পারবো, কোষ বিভাজনের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো, এবং মাইটোসিস যে কোষ বিভাজনটা বললাম, এই মাইটোসিস কোষ বিভাজনের পর্যায়সমূহ বর্ণনা করতে পারবো। এখানে দেখো একটা কোষ বিভাজন দেওয়া আছে। মাইটোসিস কোষ বিভাজনটা এমনই, অর্থাৎ সাইটোপ্লাজম বিভাজন হবে এবং নিউক্লিয়াসে বিভাজন হবে। একটা কোষের সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসে বিভাজন হয়েই একটা কোষ থেকে দুটো অপত্য কোষের সৃষ্টি হবে। এই মাইটোসিস কোষ বিভাজনের কয়েকটি ধাপ রয়েছে। মাইটোসিস কোষ বিভাজনের কয়েকটি ধাপ হচ্ছে, দেখো মাইটোসিস কোষ বিভাজনটি দুইটি পর্যায়ে সম্পন্ন হয়। আমি আগেই বলেছি নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজন। তা প্রথম পর্যায়ে নিউক্লিয়াস এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়। নিউক্লিয়াসের যে বিভাজনটা হয়, এই নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, এবং সাইটোপ্লাজমের যে বিভাজনটা হয় তাকে বলা হয় সাইটোকাইনেসিস। এই নিউক্লিয়াসের বিভাজন অর্থাৎ ক্যারিওকাইনেসিস এর ধাপ হচ্ছে পাঁচটা: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এর পরের ধাপ হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন অর্থাৎ সাইটোকাইনেসিস। এবার দেখো প্রথম যে ধাপটা ক্যারিওকাইনেসিসের প্রোফেজ। মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে প্রথম ও দীর্ঘস্থায়ী ধাপ হচ্ছে প্রোফেজ ধাপ। এই ধাপে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। পানি বিয়োজনের ফলে এই ধাপে নিউক্লিয়ার জালিকা ভেঙে গিয়ে আঁকাবাঁকা সুতার মতো ক্রোমোজোম সৃষ্টি হয়। প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে, যা সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুতে
যুক্ত থাকে। তো ক্রোমাটিডগুলো যে বিন্দুতে যুক্ত থাকে সেই বিন্দুর নাম হচ্ছে সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোমগুলো লম্বালম্বিভাবে দুভাগে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড উৎপাদন করে। কুণ্ডলিত থাকে বলে এদের সংখ্যা গণনা করা যায় না। প্রোফেজ ধাপের শেষ অবস্থায় নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা কোষ থেকে উধাও হয়ে যায়। এর পরের ধাপ হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ ধাপে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। এই ধাপে কোষে দুই মেরুতে কতগুলো মাকু আকৃতি তন্তু দেখা যায়, একে স্পিন্ডল যন্ত্র বলে। তাহলে প্রোমেটাফেজ দশায় কোষে দুই মেরুতে যে মাকু আকৃতি তন্তু দেখা যায় একে স্পিন্ডল যন্ত্র বলে। প্রাণী কোষে পূর্বে বিভক্ত সেন্ট্রিওল, যেহেতু উদ্ভিদ কোষে নেই প্রাণী কোষে আছে সেন্ট্রিওল, প্রাণী কোষে পূর্বে বিভক্ত সেন্ট্রিওল কোষে দুই মেরুতে অবস্থান করে এবং চারদিক থেকে রশ্মি বিচ্ছুরিত করে, একে অ্যাস্টার রশ্মি বলে, এবং সেখান থেকে স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়। স্পিন্ডল তন্তুগুলো পরস্পর যুক্ত হয়ে স্পিন্ডল যন্ত্র গঠন করে। স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিষুবীয় অঞ্চল বলে এবং স্পিন্ডল যন্ত্রের দুই প্রান্তকে মেরু বলে। এর যে পরের ধাপটা 3 নম্বর যে ধাপ সেটা হচ্ছে মেটাফেজ। মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে। ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ারের সাথে স্পিন্ডল তন্তুতে আটকে থাকে। যেই সকল স্পিন্ডল তন্তুতে ক্রোমোজোম থাকে তাদেরকে আকর্ষণ তন্তু বলে। এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা থাকে। অর্থাৎ মেটাফেজ দশার সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো থাকে, আর ক্রোমাটিড দুটির মধ্যে আকর্ষণ কমে যায় ও বিকর্ষণ শুরু হয়। এ পর্যায়ে শেষের দিকে সেন্ট্রোমিয়ারে বিভাজন শুরু হয় এবং নিউক্লিয়ার মেমব্রেন অর্থাৎ নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়াস সম্পূর্ণ উধাও হয়ে যায় কোষ থেকে। এর পরের ধাপে আছে 4 নম্বর ধাপ হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ ধাপের প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয় এবং প্রতিটি ক্রোমাটিডে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য ক্রোমোজোম গঠন করে। এই ধাপের শেষে অপত্য ক্রোমোজোমগুলো অর্ধেক এক মেরুর দিকে এবং বাকি অর্ধেক অন্য মেরুর দিকে অগ্রসর হতে থাকে। এই ধাপে মেরুমুখী ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালা VLJ অথবা I আকৃতি বিশিষ্ট হয়। এদের যথাক্রমে ভি এর মতো হলে মেটাসেন্ট্রিক, এল এর মতো হলে সাবমেটাসেন্ট্রিক, জে এর মতো হলে অ্যাক্রোসেন্ট্রিক ও আই এর মতো হলে টেলোসেন্ট্রিক বলে। এই ধাপে ক্রোমোজোমগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। ক্যারিওকাইনেসিসের সবশেষ ধাপ হচ্ছে টেলোফেজ। এটি মাইটোসিসের শেষ ধাপ। টেলোফেজ ধাপে অপত্য ক্রোমোজোমগুলো কোষের বিপরীত মেরুতে এসে পৌঁছায়। ক্রোমোজোমে পানি যোজন ঘটে, ফলে ক্রোমোজোম সরু ও লম্বা আকার ধারণ করে। উভয় মেরুর ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের পুনরায় আবির্ভাব ঘটে। নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে পুনরায় নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয় এবং দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। তবে প্রাণী কোষের উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল সৃষ্টি হয়, যেটা উদ্ভিদ কোষে হয় না। এই অবস্থায় ক্রোমোজোমগুলো সরু ও লম্বা হয়ে জট পাকিয়ে নিউক্লিয়ার জালিকা গঠন করে। শেষ পর্যায়ে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় ও কোষ প্লেট গঠন করে। এই ধাপের শেষে দুই মেরুতে দুটি অপত্য কোষ গঠিত হয়। ক্যারিওকাইনেসিসের পরপরই শুরু হয় হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মাইটোসিসের কোনো পর্যায় নয়, বরং এটি কোষ বিভাজন সম্পন্ন করার জন্য আলাদা একটা প্রয়োজনীয় পর্যায়। প্রাণী কোষে সংকোচনশীল বলয়যুক্ত একটা ক্লিভেজ ঘাস সৃষ্টি হয়।
মেটাফেজ প্লেট সৃষ্টির স্থানে এই খাঁজটি সব দিক থেকে দিয়ে সমান হয়ে নিউক্লিয়াস দুটিকে আলাদা করে ফেলে। প্রাণী এবং উদ্ভিদ উভয় জীবের কোষ বিভাজনের সময় গলগি বস্তু থেকে ভেসিকল মাইক্রোটিউবিউলের সাহায্যে কোষের মাঝখানে আসে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে ভেসিকলগুলো ফ্যাগমোপ্লাস্টের কেন্দ্রে কোষ প্লেট গঠন করে এবং পর্যায়ক্রমে কোষ প্রাচীর গঠন করার মাধ্যমে নিউক্লিয়াস দুটিকে পৃথক করে ফেলে। ফ্যাগমোপ্লাস্ট হচ্ছে উন্নত উদ্ভিদ কোষে বিদ্যমান এক ধরনের মাইক্রোটিউবুল গঠন। কিছু সবুজ শৈবালে সাইটোকাইনেসিসের সময় ফাইকোপ্লাস্ট নামক মাইক্রোটিউবুল বিন্যাস ব্যবহৃত হয়। প্রতিটি অপত্য কোষে মাতৃকোষের জিনোমের একটি সম্পূর্ণ অনুলিপি থাকে। সাইটোকাইনেসিসের সমাপ্তির মাধ্যমেই এম ফেজের সমাপ্তি ঘটে। অনেক কোষে সাইটোকাইনেসিস, মাইটোসিস ও সাইটোকাইনেসিস আলাদাভাবে সম্পন্ন হয়, ফলে একটি কোষে একাধিক নিউক্লিয়াস সৃষ্টি হয়। বেশিরভাগ সময় ফাঞ্জাই পর্বে জীব, ছত্রাক, স্লাইম মোল্ড, প্রোটিস্টা রাজ্যের জীববিশেষ এবং সিনোসাইটিক শৈবালে এই ঘটনা ঘটতে দেখা যায়। তবে আরও বিভিন্ন জীবে এই ধরনের গঠন সৃষ্টি হতে দেখা যায়। এমনকি বিভিন্ন প্রাণীতে সাইটোকাইনেসিস এবং মাইটোসিস স্বাধীনভাবে ঘটতে দেখা যায়, যেমন ড্রসোফিলা, মেলানোগ্যাস্টার, ফলের মাছি এর ভ্রূণের বিভিন্ন দশায়। দেখো, এই যেটুকু আমরা পড়লাম সেখান থেকে ভালোভাবে পড়ে কিছু ছোট ছোট প্রশ্ন করবা। যেমন মাইটোসিস কোষ বিভাজনে কয়টি নতুন কোষের সৃষ্টি হয়? 2টি। মাইটোসিস কোষ বিভাজন কয়টি পর্যায়ে সম্পন্ন হয়? 5টি। মাইটোসিস কোষ কোন ধরনের বিভাজন? সমীকরণিক বিভাজন। এই যে ছোট ছোট আরও অনেক প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো করবা এবং তার সঙ্গে উত্তরগুলো করবা। তোমরা তাহলে বুঝতে পারবা যে তোমাদের পড়াটা কেমন হয়েছে। এরপরে দেখো, একটা বাড়ির কাজ নাও, অবশ্যই করবে এটা। কোষ বিভাজনের প্রয়োজনীয়তা কি? কোষ বিভাজনের প্রয়োজনীয়তা কি? আর মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন? মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন? তাহলে আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকলাম।